after OTT coming into our lives, a lot of actors are getting a chance নিজের ভার্সিটালিটিটাকে দেখানোর জন্য। সব ইকোনমি বিভিন্ন ভাষা থেকে যে হিন্দিতে যে কাস্টিং হচ্ছে, বাংলায় অনেক প্রতিভা তৈরি হলো, আগে ছিল না এরকম তো নয়। তার একটা বড় কারণ হচ্ছে তুমি যদি ওইখানকার একজন অভিনেতাকে নাও তাহলে ওইখানটায় তোমার টিকিট সেলটা খানিকটা গ্যারেন্টিড হবে। আজকাল কাস্টিংটাই এমন হওয়ার চেষ্টা করে, একজনকে নর্থ থেকে, একজনকে সাউথ থেকে, একজনকে ইয়ে করে সবকটাকে নিয়ে একটা যদি কম্বো করো। এখন আমরা যা দেখছি ধরো ওটিটিতে, এই অভিনয় তো আমরা আগে দেখিনি, মানে বোঝা যায় যে কয়েকটা জেনারেশন পেরিয়ে গেছে। একটা জাপানি ছবি একটা আঙুলের খোঁচায় দেখতে পাচ্ছ, তারপরেই হয়তো তুমি একটা ইথিওপিয়ার ছবি দেখছো। কোন ভাষার ছবি সেটা জরুরি নয়, একটা ভালো ছবি হলে ঠিক খবর ছড়িয়ে যাচ্ছে, ঠিক দেখছে। পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে, কাজে সেই কম্পিটিশনটা এখন অনেকের মধ্যে। ईस्ट इंडिया एक्सप्रेस आज वापस रेडियो नशा स्टूडियो में ही है, अपने प्लेटफॉर्म पे ही है। एंड आज हमारे साथ जो हैं हमारे स्पेशल गेस्ट, ये सिनेमा, ओटीटी प्लेटफॉर्म और हर तरह की टेलीविजन, पर्दा, थिएटर, हर जगह एटलीस्ट कोलकाता में कोई ऐसा नहीं होगा जो इनको ना जानता हो। एंड अगर आप हिंदी फिल्म बफ हैं, OTTs देखते हैं, वेब सीरीज वगैरह देखते हैं, तो भी आप इनको बहुत अच्छी तरह जानते हैं। लास्ट ये सुकांतो बने थे और हमें गन्स एंड गुलाब्स में इन्होंने डराने की कोशिश की थी। रजताबो दत्तो, रजताबो दा हमारे साथ हैं। रॉनी दा भी कहते हैं हम लोग इन्हें कोलकाता में प्यार से। एंड रॉनी दा, वेलकम टू द स्टूडियोज। थैंक यू। दादा, सवार आगे बांग्ला में ही बात होने वाली है, क्योंकि दादा इन्होंने साफ साफ बोल दिया मैं दूसरी कोई भाषा नहीं बोलूंगा। वहां कैरेक्टर ही ये था कि खराब हिंदी बोलने वाला है, यहाँ मैं अपनी भाषा बोलूंगा। तो दादा, প্রথম প্রশ্ন হলো, তোমাকে আমি যেমন একটু আগেই বলছিলাম, তোমায় আমি ছোটবেলায় দেখেছিলাম চোখ সিরিয়াল, তুমি মনে করো নামটা, সেখানে তুমি একটা নেগেটিভ ক্যারেক্টার করেছিলে। তোমাকে আমরা এতবার নেগেটিভ ক্যারেক্টারে দেখেছি, ডু ইউ থিঙ্ক তোমাকে টাইপ কাস্ট করে দিয়েছে বা একটা বক্সে দিয়ে দিয়েছে? দেখো, কমার্শিয়াল পৃথিবীটাই এরকম যে তুমি প্রথমে যেটা সাকসেসফুল হবে সেটার একটা লেভেল তোমার উপর আসতে বাধ্য। তা সেটা যদি হিরো হয়, হিরোইন হয়, তাহলে মানুষ মন খারাপ করে না। কিন্তু সেটা যখন কমেডিয়ান হয়, সেটা যখন নেগেটিভ হয়, অ্যান্টাগনিস্ট হয়, বা ধরো অন্য এরকম কোনো লেভেল যেটা ওই কোট আনকোট হিরো হিরোইনের মধ্যে পড়ছে না, তখন একটা সময় অবধি কিন্তু যখন কমার্শিয়াল ছবির সেই রমরমাটা ছিল, তখন ওটাই কিন্তু বিক্রি করার একটা পদ্ধতি ছিল। মানে প্রডিউসার বলো বা টোটাল মার্কেট ইকোনমি ওই রকম ভাবে একটা লেভেল তৈরি করে দিলে তাদের সেল করতে সুবিধে হতো। যে নেগেটিভে তাহলে কাকে নিচ্ছি, আচ্ছা তিনটে ছবিতে নেগেটিভে এ সাকসেসফুল হয়েছে তাকে নাও, কমেডিতে কাকে নেব, চারটে ছবিতে ও হাসিয়েছে তাকে নাও, এবং ওই হিরো বা হিরোইনে কাকে নিচ্ছি, ওই তিনটে ছবিতে হিরো করেছে তাকে নাও। প্রত্যেকেই তো বেসিক্যালি অ্যাক্টর। এবং পরবর্তীকালে যখন নাকি লার্জার দ্যান লাইফ থেকে পৃথিবীটা বদলে গেল, যখন নাকি গল্প এমন হতে থাকলো, শুধু বয় মিটস গার্ল নয়, শুধু রিভেঞ্জ স্টোরি নয়, আজকে সিঁড়ি দিয়ে একজন নেমে যাচ্ছে এবং সিঁড়ি দিয়ে নামতে নামতে সে একটা লটারির টিকিট কুড়িয়ে পেল, সে জানে না ওই লটারির টিকিটটা মানে অলরেডি সেটা পেয়েছে কি পায়নি, কারণ সে মিলিয়ে দেখেনি। এটাও আজকে একটা সিনেমার সাবজেক্ট হতে পারে। সেটার জন্য কিন্তু ভীষণ কি বলবো, গডলি দেখতে একজন পুরুষ বা মহিলা তখন সেই ছবির গল্পে কিন্তু ফিট ইন করবে না। তখন এমন একজনকেই কাস্ট করতে হবে যাকে মনে হবে আমার পাশের বাড়িতে থাকতে পারে মানুষটা, আমার অফিসের পাশের চেয়ারে বসতে পারে। কাজেই পৃথিবী যখন নাকি ওই লার্জার দ্যান লাইফ গল্প থেকে বদলাতে থাকলো, তখন এই গডলি চেহারা থেকে বদলে যেতে থাকলো, এবং সবাই তখন যারা নাকি আগে শুধু ক্যারেক্টার একটা ছিল, তারা এখন মানে ওই হিরো হিরোইন এই লিগগুলোতেও তারা আস্তে আস্তে কাজ করতে শুরু করলেন। কিন্তু আমরা যখন ছবি করতে এসেছি তখন মূলত 80% মার্কেটের ছবি হচ্ছে কমার্শিয়াল ছবি। কাজেই তখন আমরা যে ছবিতে শুরুতে 2-3টে ছবি আমাদের সাকসেসফুল হয়ে গেছে, তাদের সেই ছবিতেই বারবার রিপিট করার জন্যে একটা ওরকম লেভেলিং করে দেওয়াটা একটা রীতি ছিল। এবং সেটা আমার ক্ষেত্রে তো প্রচুর কমার্শিয়াল ছবি করেছি, আমার প্রায় 210টা মতো ছবি ধরো রিলিজড হয়ে গেছে। এছাড়া তো আরো সিরিয়াল রয়েছে, টেলিফিল্ম রয়েছে, নানা রকম কাজ রয়েছে। তা ওই ছবির মধ্যে 60% ছিল কমার্শিয়াল ছবি, যেগুলো আমি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার। কাজেই তখন মানে আমি তো ছোট থেকে এটাই জানি যে এই লোকটার কাছে গেলেই কিছু একটা গন্ডগোল হবে, মানে হ্যাঁ, ওই ইমেজটা তখন হেল্প করে আর কি মার্কেটকে। বাট অনেস্টলি কুডোজ টু ইউ যে তুমি এই বিশ্বাসটা আমাদের জাগাতে পেরেছো যে তুমি ওই ক্যারেক্টারটা।
হ্যাঁ, মানে সেটা তো ডেফিনেটলি যে কোনো অভিনেতারই ধরো কাজটা হচ্ছে তাই, যে ওই 2 বা 2.5 ঘন্টার জন্য ওই ইলিউশনটা তৈরি করা যে এই চরিত্রটা দেখে মানে যাতে মানুষের মনে হয় সত্যি সত্যি লোকটা ওই রকম, নইলে কি আর এতটা ভালো করতে পারতো। হ্যাঁ, তো যখন নাকি একটা খারাপ লোককে দেখে মনে হয় সত্যি সত্যি এটা আর অভিনয় করছে না, সেই খারাপ কাজগুলো এনজয় করছে, সেটার মধ্যে সেটা মানে লোভ হতে পারে, সেটা ঘেন্না হতে পারে, সেটা রাগ হতে পারে, যেটা যখন তার মনে হবে না যে আর ওটা ফলস, ওই ম্যাজিক ইফটা যখন তৈরি হবে যে এটা সত্যি, তখনই একজন মানে একটা ছবি বা একটা কাজ সাকসেসফুল, একজন অভিনেতাও সাকসেসফুল তখন একরকম ভাবে। সেটা আমি কেন, ওটা প্রত্যেকেই তাই চেষ্টা করেন। আচ্ছা, টাইপকাস্ট নিয়ে আমরা শুরু করলাম কথা। সেখানে ধরো শাহরুখ খানের মতন একটা অ্যাক্টর যে আগে হিরো হয়ে শুরু করলো, তখনও খুব একটা হিট হয়নি, বাট তারপরে হঠাৎ করে বাজিগার করে ফেললো, ডার করে ফেললো, মানে সাংঘাতিক ভিলেন। আর বাজিগারের তো যে অরিজিনাল ফিল্মটা, ওটা তো ছেলেটা তো আউট অ্যান্ড আউট ভিলেন ছিল, এখানে তো তাও একটা গ্রে শেড দিয়েছিল। ডার অ্যাগেন মানে মারাত্মক একটা আউট অ্যান্ড আউট ভিলেন। তারপর ইফ উই জাম্প ইনটু টুডেজ টাইম, ঋতিক রোশনের নামটা নিলে, ঋতিক রোশন গ্রিক গড বলে একটা অসাধারণ সুন্দর একটা মানুষ বলে আমরা জানি, বাট তাকে একটা আনন্দ কুমারের রোল দেওয়া হয় যেখানে লোকটাকে পুরো একটা মানে কমপ্লেক্সন চেঞ্জ করে দেওয়াটা, এত কিছু করে দেওয়াটা। বাট এরাও তো ওই টাইপকাস্টটা ভেঙেছে। দেখো, টাইপকাস্টটা ভেঙেছে বলতে ওখানটায় মার্কেট ইকোনমি অন্যভাবে কাজ করে। ওখানটায় এই যে আনন্দ কুমারের রোলটা দেওয়া হচ্ছে, সেখানটায় এই ছবিতে প্রডিউসার বলো বা ফাইন্যান্সার বলো ইনভেস্ট করতে রাজি হচ্ছেন, কে করছে সে তখনও গল্প দেখছে না, ঋত্বিক রোশন করছে, আচ্ছা ঠিক আছে যে ছবি করুক তার উপর টাকা লাগাও। এবার একজন ডিরেক্টর ঠিক করেছে এই ছবিটা করব, তার হয়তো নওয়াজকে নিলে ওই ছবিটা আরো ভালো হয়, হ্যাঁ, কিন্তু সে তখন ভাবছে নওয়াজ তখনও স্টার নয়, তখন ধরো অ্যাক্টার। আজকে তো নওয়াজ স্টার, আজকে তো ইরফান যখন ছিলেন, ইরফান স্টার, তাদের উপর লগ্নি করা যায়। মানে অনেকেই ছবি করতে গিয়ে যেরকম প্রসিদ্ধ, যে নাকি আমি একথিডাইন বলে একটা ছবি করেছিলাম, তার যে তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল, যে নাকি পরে পরীর ডিরেক্টর ছিল, ও তখন আমার মনে আছে যে একথিডাইন করে রাত্রিবেলা আমরা ডিনার করছি, প্রসিদ্ধ বলছে যে আমি একটা স্ক্রিপ্ট লিখেছি, এটা আমি ইরফানকে নিতে চাই, তবেই আমি এটার মধ্যে মানে ইয়ে পাবো, মানে প্রডিউসার পাবো, নইলে এটাতে তো আমি প্রডিউসার জোগাড় করাই মুশকিল। তো সেই ছবিটা আলটিমেটলি বোধহয় ওর করা হয়নি, কিন্তু প্রত্যেকেই ওই একটা স্টারকে বেঁধে ফেলতে চায়, এবং সে তখন এমন একজনকে খোঁজে যে শুধু ক্যারিজমেটিক অ্যাক্টরই নয়, সাথে তার অভিনয়টাও ওখানটায় কোথাও তাকে হেল্প করবে, নইলে হয়তো বেটার চয়েস ছিল, কিন্তু সে চাইবে এইভাবে তো আগে দর্শক তাকে দেখেনি, ওটাই আমার ইউএসপি করব, প্লাস ওর নামে টাকাও, ওর নামে টাকা, তো ওটা তো প্রাথমিক শর্ত, এবং তারপরে ভাবছে যে এটা আমি করিয়ে নেব, বাকি আমার যা স্ট্রাকচার রয়েছে আমি মেকআপ দিয়ে অমুক দিয়ে তমুক দিয়ে সেটাকে ভেঙে আমি ওটাকে সাধারণ মানুষ করে ফেলবো, মানে যে নাকি মানে যেখানে লুকটা তার ভালো দেখতে সেটা অন্তরায় হয়ে দাঁড়াবে না। রাইট, উই কানেক্ট উইথ দি অ্যাক্টর। আচ্ছা, স্টেজ, সিনেমা, ওটিটি তুমি সব কিছু করেছো, বাট ফিল্ম ইন্ডাস্ট্রিতে থিয়েটার অ্যাক্টার্সদেরকে কি কোথাও লেসার ভাবা হয়, একটু কম ভাবা হয়? না, বরং উল্টোটাই। সবসময় মানে যারা নাকি থিয়েটার থেকে এসছেন, চিরকাল স্বদেশে বলো, বিদেশে বলো, সেকাল বলো, একাল বলো, তারা প্রত্যেকেই দাপিয়ে কাজ করেছেন, কিন্তু উৎপল দত্ত বলো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলো, বা বিদেশেও সব তুমুল অভিনেতারা রয়েছে, হিন্দিতেও রয়েছে, দীর্ঘদিন অবধি তাদের নেগেটিভ ক্যারেক্টারে প্রথম প্লেস করা হয়েছে, তারপর তাদের একটা বক্স হয়ে যাওয়ার পরে তাদের যাদের নাকি লুক, তার থেকেও বড় কথা যাদের হাইট বেশি, আচ্ছা আমাদের এখানটায় ওটা খুব ম্যাটার করেছে। যেরকম ধরো ইরফানের ক্ষেত্রে সেটা ম্যাটার করেছে, বিনোদ খান্নার ক্ষেত্রে যেটা ম্যাটার করেছে। ও, বিনোদ খান্না থিয়েটার করতেন? থিয়েটার নয়, মানে আমি বলছি নেগেটিভ ক্যারেক্টার থেকে, মানে যেখানটায় ঢুকছে আগে নেগেটিভ দিয়ে তারপরে তাদের হিরোর লিগটায় ঢুকতে হয়েছে। শত্রুঘ্ন সিনহাও তাই ছিল। হ্যাঁ, মানে তাদের প্রথমে ওই মানে চেহারায় যে মাস্তানিটা রয়েছে সেটা ওই অভিনয়ের ক্ষেত্রে যখন নাকি ওই লিগটা দিয়ে তাদের নেগেটিভ অবধি আটকে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে,
উত্তম কুমার ছাড়া, উত্তম কুমার তাও খুব যে স্টেজ করেছেন তা নয়, মানে যাত্রা করেছেন বা অল্প থিয়েটার করেছেন, শ্যামলীর কথা শোনা যায়, মানে পাড়ায় থিয়েটার চর্চা করেছেন, কিন্তু ভীষণ রকমভাবে থিয়েটার ওয়ার্কার নয়। কিন্তু বাকি প্রত্যেককেই, মনোজ মিত্র হোক, ইভেন বেনুদা মানে সব্যসাচী, কেউ এক সময় কিন্তু নেগেটিভ ক্যারেক্টারে ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে। মানে হিরোয়ে আসাটা না, একটা কোথাও একটা জার্নি রয়েছে। 2 নম্বর ব্যাপার হচ্ছে, যারা নাকি অভিনয়ে অতটা প্রস্তুত হয়ে আসেন তাদের ইম্পারসোনেট করতে সুবিধে হয়। অভিনয়ে আমার মনে হয় যে দুটো ধরনের অভিনেতা রয়েছেন, একদল ক্যারিশমেটিক অ্যাক্টর, একদল ইম্পারসোনেটার। এবার ক্যারিশমেটিক অ্যাক্টরের যে ধরনটা এমনিতে বাস্তবে দেখলে মনে হবে যে ঠিক ওই, আবারও বলছি, পাশের ঘরের ছেলেটি লাগছে না, তাকে হিরো বা হিরোইনের লিগে দেওয়াটা সহজ, যেখানটায় তাকে মনে হবে যে ওই তার হাঁটা চলা, কথা বলা সবকিছুর মধ্যেই একটা ন্যাচারাল প্লাস রয়েছে, যেটা তাকে দেখতে বেশি ভালো লাগছে। হ্যাঁ, মানে দেবানন্দের মতো করে কেউ ভাবো, কেউ কথা বলছে বা সারাক্ষণ ধরে, বিশেষ করে পরের দিকের দেবানন্দ, হ্যাঁ, কিন্তু ওটা তোমার ফিল্মে দেখতে ভালো লাগবে, এরা ক্যারিশমেটিক অ্যাক্টিং এর মধ্যে পড়ে। কিন্তু যারা ইম্পারসোনেটার, তারা ভেঙে প্রত্যেক চরিত্রের মতো হয়ে যাচ্ছেন। এই যে তাদের সুবিধের দিকটাই তাদের নায়ক করতে বাধা দিচ্ছে কোথাও, কারণ সেটা তখন তাদের নিজস্ব স্টাইলাইজেশন তৈরি করতে হচ্ছে না। একটা ডিরেক্ট মানে অভিনেতার কিন্তু ওই মুদ্রাদোষগুলো নিয়ে একটা স্টাইলাইজেশন তৈরি হয়, সেটাই তাকে ওই হিরো লিগটায় প্লেস করে। কাজেই এটা এত মানে একটা সূক্ষ্ম ব্যাপার, এবং সেটা এমন, মানে ওখানটা খামতিটাই বলতে পারো তাকে জোরের জায়গাটা দিচ্ছে। মানে ধরো এখানেও অনেক নায়কের কথা আমি বলতে পারি যারা আজকের দিনে, তাদের তুমি ক্যারেক্টার রোলে নায়ক হিসাবে এস্টাবলিশ হয়ে যাওয়ার পরে ভাবতে পারো, কিন্তু তাদের শুরুতে যদি তুমি ক্যারেক্টার রোলে প্লেস করো, তারা ব্যর্থ হতেন। হ্যাঁ, তাদের বাচনভঙ্গি, তাদের চেহারা, তাদের হাঁটা চলা, কথা বলা, তাকানো, সবকিছু মোর দেন, মানে লার্জার দেন লাইফ, মানে একটা ক্যারেক্টারে ফিট হবে না, ক্যারেক্টারে ফিট হবে না, তার নিজস্ব একটা ক্যারেক্টার হয়ে থাকবে। ওই নিজস্ব ক্যারেক্টার হয়ে থাকাটা হচ্ছে হিরো লিগ। ও বাবা, সেটা তখন তৈরি করবে। ওইগুলো তখন থিয়েটারের ক্ষেত্রে ওই প্র্যাকটিসটা হয়ে যায়। তো বিভিন্ন চরিত্রে আলাদা 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 ভাবে নিজেকে গড়ে তোলা, তার মতো করে হাঁটা চলা, কথা বলা, সব কিছু পাল্টে ফেলা। কাজেই সেইগুলো তখন মানে তাকে ওই অনেক সময় নেগেটিভ ক্যারেক্টারে খুব চট করে ফিটিং করিয়ে দেয়। সেই পাওয়ারটা, সেই অভিনয়টা তাকে সেখানটায় হয়তো খুব তাড়াতাড়ি পায়ের তলার মাটি দেয়, কিন্তু হিরোর ক্ষেত্রে মানে একটু দিতে অসুবিধাই করে। আচ্ছা, আমার নেক্সট কোয়েশ্চেনটা একটু সেন্সিটিভ মনে হতে পারে, বাট তোমার মতন একটা ট্যালেন্টেড অ্যাক্টরকে যখন একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয় যে একটা নেগেটিভ ক্যারেক্টার হলে হ্যাঁ তোমাকে খুব কমফোর্টেবল লাগবে বা তোমাকেই নেওয়া উচিত, এই নেগেটিভ ক্যারেক্টারে নাকি ভালো লাগবে, তোমার কি মনে হয় যে এখনও মানে এক সময় যেরকম বাংলা সিনেমা ওয়ার্ল্ড সিনেমার চেয়ে কম্পিট করতো, ওয়ার্ল্ড সিনেমার সঙ্গে বাংলা সিনেমা কম্পিটিশন হচ্ছে, বেস্ট সিনেমা এখান থেকে বেরোচ্ছে, তোমার কি মনে হয় আজকের ডেটে আমরা এক্সপেরিমেন্টেশনটা কম করছি? ওটিটিতে হয়তো কম বাজেটে কোনো রকমে আমরা অনেক কিছু করতে পারছি, বাট সিনেমার যখন ধরছি সেই রিলেশনশিপস আর সেই ফ্যামিলি নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। ওটিটির ক্ষেত্রেও করছি না, ওটিটির ক্ষেত্রে আমরা টিভি প্লাসই করছি মোটামুটি। মানে ওটিটি যে ইমেন্স পসিবিলিটি নিয়ে শুরু হয়েছিল, খানিকটা হয়ে গেল সফট পর্ন আর বাকিটা হয়ে গেল টিভি প্লাস। একদম, মানে সত্যি সত্যি সারা পৃথিবীতে ওটিটি নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, সেটা কিন্তু আমরা সত্যি সত্যি একটা জার্নি চলে গিয়ে পসিবিলিটিটা নিয়ে কোথাও থেমে গেল অন্তত কিছু দিনের জন্য। এখন অন্তত আমার কাছে মনে হচ্ছে না যে সেটা খুব একটা ওই রকম আশাব্যঞ্জক জায়গায় রয়েছে। আশা আমি সবসময় দেখতে পাই, হয়তো সেটা 5 বছর কি 10 বছর বাদে বদলাবে, কিন্তু এই মুহূর্তে সেটা সেরকম জায়গায় নয়। আর তুমি যে বলছো যে আমি অভিনয় এসে কেন অ্যান্টাগনিস্টের চরিত্রে আটকে গেলাম বলে আমার কোনো ক্ষোভ হয় কিনা, এটা কি জিজ্ঞেস করছিল? এক্স্যাক্টলি, হ্যাঁ। আবারও সেটা বলছি যে আমার আগে এত বড় বড় মাপের বিখ্যাত সব অভিনেতারা, বাংলাতেই আমি সব থেকে কাছের সেটা উদাহরণটা বেছে নিচ্ছি, সেখানটায় ধরো আবারও বলছি উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, মনোজ মিত্র এবং আরও অসংখ্য অসংখ্য মানুষ যারা তাদের অসম্ভব, রমাপ্রসাদ বণিক, এই পোটেনশিয়াল নিয়ে তারা যে বিভিন্নভাবে, আশিস বিদ্যার্থীও একটা সময় স্টেজ বা পুরো মানে অ্যাক্টিংয়ের সেই
মানে প্রথাগত শিক্ষা নিয়ে এসে Right. সে তারপরে নেগেটিভ ক্যারেক্টার শুরু করেছে, মানে যেহেতু বাংলায় করেছে আমি সেহেতু তাকেও বাংলার মধ্যে ইনক্লুড করেই বলছি। কাজে সেক্ষেত্রে আমার তো সেই ক্ষোভ করার কোনো জায়গাই নেই, বরং আমি বলবো যে আমি অভিনেতা হিসেবে আমার আগের জেনারেশনের থেকে ইভেন আমার পরের জেনারেশনের ক্ষেত্রেও আমাদের সময় থেকে পরের দিক থেকে একটু একটু করে ভাঙতে শুরু করেছে। মানে রুদ্র যেরকম ওর বাকি চেহারার যে বিভিন্ন রকম, সেই অর্থে বলবো যে শর্টকামিংস রয়েছে, সেগুলোকে ছাপিয়ে গিয়ে ও অনেক ধরনের চরিত্রে কাজ করার চান্স পেয়েছে। বা ঋত্বিক সেই অর্থে প্রথাগত তার আগে হিরো লিগে যেই চেহারাটা চাওয়া হয়েছে সেগুলোর বাইরে গিয়ে তখন সারা পৃথিবী জুড়েই ওগুলো ভাঙতে শুরু করেছে, আমাদের এখানেও সেগুলো নিয়ে কাজ হয়েছে। কিন্তু আমাদের সময় তখনও অবধি খুব ওই স্ট্রাকচার্ড একটা ধারণাতেই একটা চেহারা খোঁজা হয়েছে। স্পেশালি আমার যখন চোখের রং ডার্ক নয়, কাজে ওই চোখের রংটা মানে যেখানেই তুমি বাকি সবার থেকে কোথাও একটু আলাদা, সেখানটায় তোমাকে ওই আলাদা করে মানে তুলনামূলকভাবে এমন জায়গাটায় প্লেস করাটা ইজিয়ার, যে সেখানে তোমাকে অন্য ধরনের কোনো একটা চেহারা স্ট্রাকচার দিতে সেটাকে সাহায্য করবে। সেটা রমাদার ক্ষেত্রে হয়েছে, যেটা হাইলাইট আছে সেটাকে আরেকটু বাড়িয়ে সেটাকে ব্যবহার করা। এবং শুরুর দিকে তুমি কি ছবি করে সাকসেসফুল হচ্ছ, মানে ধরো পারমিতার একদিনের পরে গয়নার বাক্স রিহার্সেল হয়েছে, আমাদের ওয়ার্কশপ হয়েছে, তার প্রস্তুতির কাজ হচ্ছে, সেই তারপরে বিভিন্ন কারণে ওটা তখন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গিয়ে তার অনেক বছর বাদে যখন হলো তখন কাস্টিং চেঞ্জ হয়ে গেছে, আমি আর করছি না। কিন্তু তখন যদি ওটা গয়নার বাক্সের কাজটা যদি পারমিতার একদিনের পর পর হয়, তাহলে হয়তো আমার কেরিয়ারটাই আর কমার্শিয়াল ছবির দিকে ঘোরে না। তাহলে হয়তো তারপরে আমার হাতে যে ছবি আসতো সেগুলো হয়তো একেবারেই অন্য ধারার ছবি। কাজে তুমি কোন ধারার ছবিতে একবার মানে সাফল্য পেয়ে যাচ্ছ, ওটাও তখন তোমার মানে বাকি জীবনের ভাগ্য বলো রাস্তা বলো সেগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকটা কাজ করে। এটা হতোই কিনা বলতে পারি না, কিন্তু একটা পসিবিলিটি তো ওটা বটেই। কারণ যখন নাকি পারমিতার একদিন হয়েছে তখনও শুধুমাত্র ওটা গ্রে এরিয়ার ক্যারেক্টার হিসেবেই আমাকে দেখা হচ্ছে, ওটা তো নেগেটিভ ক্যারেক্টার হিসেবে আমাকে মানে দেখা হচ্ছে না। কাজেই সেই সুবিধাটা আমি পেতাম না সেটা একমাত্র মানে অন্য একটা মানে অন্য প্লেনে গেল, প্যারালাল ইউনিভার্সে বলা যায় সেটা, মানে সেটা হতে পারতো কি পারতো না আরেকটা পসিবিলিটি, কিন্তু সেটাও একটা পসিবিলিটি হয়তো ছিল। বাট দেন প্যারালাল ইউনিভার্সে না যাওয়ার মানে ওখানে যাওয়ার দরকার নেই, আমরা এখানে থেকেই আমরা বম্বেতে যেতে পারি। বম্বেতেও তুমি এতগুলো ছবি করলে, ওটিটি কনস্ট্যান্ট করে গেলে, সো হাউ ইজ মুম্বাই অর দ্য ওয়ার্ক কালচার দেয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম হিয়ার? দেখো, এটা আমি এর আগে এই ইন্টারভিউটা মানে এটা আমাকে বিভিন্ন ইন্টারভিউতে বলতে হয়েছে, কারণ 2008-এ আমি কামিনে করেছিলাম, তো সেটা 17 বছর আগে, প্রায় ওই একই বছর চ্যালেঞ্জও করেছি, একদম মানে কয়েক মাসের আগে পরে। তা তখন আমাকে এই প্রশ্নটাকে শুনতে হতো, এখন তুলনামূলকভাবে কম হয়। এবং আমি তখন বলেছিলাম যে আমাকে একটি ছেলে ওখানে তখন অ্যাসিস্ট্যান্ট, মোস্ট প্রবাবলি নীলেশ নাম ছিল, কামিনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একজন, ও বলেছিল তোমাদের ওখানকার থেকে আমার এখানে কীরকমভাবে আলাদা তো অনেক কিছুই, কিন্তু একটা বেসিক জিনিস আমি ওকে বলেছিলাম যে আমার ছোটোবেলায় এক বন্ধু ক্যারাটে শিখতো, কিন্তু যখন নাকি আমাদের সাথে গিয়ে কোথাও তার পাশের পাড়ার সাথে মারপিট হতো, সে তার হাতে থানকা তুলে দৌড়চ্ছে। তখন এই যে এত ক্যারাটে মেরাটে শিখেছে ছোটোবেলা থেকে, 6-8 বছর, সব কিচ্ছু মাথায় লাগে, তখন হাতে থানিক নিয়ে দৌড়তো। কাজেই ওই এমনিতে যখন নাকি সারাক্ষণ দেখছি, তখন তোমাদের বিভিন্ন কিছু দেখছি, বেস্ট টেকনিশিয়ানস, বেস্ট অ্যাক্টার সবাই রয়েছে, সব কিছু নিয়ে এতদিন ধরে হোমওয়ার্ক হয়েছে, 8 মাস ধরে হোমওয়ার্ক হয়েছে, 13টা হয়তো ড্রাফট চেঞ্জ হয়েছে স্ক্রিপ্টের, সব কিছু নিয়ে মানে 5টা ক্যামেরায় শ্যুট হচ্ছে, সবাই বেস্টটুকু দিচ্ছে, মানে কোনো খরচাপাতি কোনো কিছুতে কোনো ইয়ে নেই। কিন্তু যেই দেখা যাচ্ছে যে সানডাউন হয়ে আসছে আর সেদিন ওই সিনটা নিতেই হবে, তখন দেখছি সবাই হাতে থানকা তুলেই দৌড়চ্ছে, তখন বাকি আর ট্যালেন্ট, প্রতিভা, অমুক তমুক কিচ্ছু কাজ করছে না। কাজেই আমাদের এটা বুঝে নিতে হবে, ধরো একটা সময় কমার্শিয়াল ছবিগুলো সবই সাউথ ইন্ডিয়ান ছবির কপি হতো, রাইট? হ্যাঁ, তা সেই ছবির বাজেট তখন কত হতো? তখনকার দিনে ধরো 1 কোটি হতো, এখনকার খুব বেশি হলে ধরো 2.5-3.5 এরকম কোটি। যেই ছবিটার কপি হচ্ছে সেই ছবিটা বানানো হয়েছে ধরো 70 কোটি থেকে 150 কোটিতে।
কাজে ওই 70 কোটি থেকে 150 কোটির ছবিটা, যেটা 8 মাস ধরে বানানো হয়েছে, জাগ্গা জাসুস 3.5 বছর ধরে হয়েছে, তা সেই ছবিটাই যখন নাকি আমি এখানটায় করছি, আমি ম্যাক্সিমাম একটা ছবিতে যদি এখন 32 দিন আর এমনিতে 18 দিন থেকে 12 দিনের মধ্যে একটা ছবি হচ্ছে, তাতে যেটা হওয়ার কথা, তাতে তো মানে কি বলবো, ম্যাজিক করছে যারা করছে। যারা করছে তারা তো ম্যাজিক করছে। 18 দিন কি 12 দিনে যে ছবিটা দেখছো হলে গিয়ে, এবং তার পাশের হলেই একটা ছবি দেখছো, সেই ছবিটা হয়তো 270 কোটি টাকা বাজেট, সেটা হয়তো হলিউডের একটা ছবি কি বম্বের একটা ছবি, বাহুবলী কম্পিট করছে হয়তো কলকাতার একটা ছবির সাথে, যেই ছবিটা হয়তো তৈরি হয়েছে 60 লাখে। তুলনাতেই তো আসা উচিত না, হয় এটা বন্ধ করে দেওয়া উচিত, নইলে ওটা বন্ধ করে দেওয়া উচিত। একই জায়গায় দুটো স্ক্রিনিং হয় কি করে? মানে তুমি আইএএসএ ফার্স্ট বয়কে তুমি ক্লাস 2-র একটা ছেলের সাথে পরীক্ষায় পাশাপাশি বসাচ্ছ বলে এক কোশ্চেন পেপার দিয়ে বলছো সলভ করো, তা সেইখানটায় তুমি বলছো এ বাবা ওই লোকটার মতো তো হলো না, এই তুই তো এখানটায় খেতে গিয়ে জল ফেলে নষ্ট করেছিস, মাঝখানে উঠে টয়লেট করতে গেছিস, তোর তো এখনো হাফ প্যান্টের বোতাম খোলা, এইগুলো নিয়ে তখন তাকে কমপ্লেন করার কি মানে হয়? সে তো ক্লাস 2-তেই পড়ে, আর ওই লোকটা তো আইএএসএ ফার্স্ট হয়েছে। मतलब दिस इज जस्ट लाइक एरोप्लेन और साइकिल की रेस हो रही है, कौन जीतेगा। ओके, আমার লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে। ওটিটি একটা প্রমিসের জায়গা তুমি বললে একটু আগে, যেটা নিয়ে আমরা আগে কথা বললাম। সো ডু ইউ থিঙ্ক আফটার ওটিটি কামিং ইনটু আওয়ার লাইফস, ফাইনালি আ লট অফ অ্যাক্টার্স আর গেটিং আ চান্স নিজের ভার্সেটালিটিটাকে দেখানোর জন্য? নিশ্চয়ই। কাজের ক্ষেত্র যত বড় হয়ে যাবে তত সব ইকোনমিক্স, জানো তো, তোমার তখন সাপ্লাইটা যেহেতু ডিম্যান্ডের তুলনায় মানে কম হবে, তখন তুমি খুঁজতে বেরোবে। আগে এইটুকু একটা জগতে যেরকম 6 জনকে দিয়ে করছিলে, এইবার তোমার দরকার হচ্ছে 60 জনকে কিংবা 600 জনকে। তুমি তখন পাড়া ক্রিকেট, গলি ক্রিকেট সব জায়গায় গিয়ে ট্যালেন্টেড লোক খুঁজে বার করবার চেষ্টা করবে, তার পেছনে সাপোর্ট দেবে। তুমি তো জানোই যে ওই লোকটা অতদিনে স্টার নয়, সেই লোকটা অত ইয়ে করেনি, তাকে বিভিন্নভাবে তুলে তুমি আবার ওই জায়গাটা তাকে তৈরি করে দেবে এবং খুঁজে খুঁজে বার করবে। তার আগে তুমি এই পরিশ্রমটাই করবে না, তুমি শিওর শট হওয়ার চেষ্টা করবে। দেখো তো আগে 5 বার কে এটা ভালো করেছে, দেখো তো আগে কে এটা বক্স অফিস দিয়েছে। যখন তোমার প্রয়োজনটা বাড়তে থাকবে, তখন তুমি এই খোঁজাখুঁজিটা শুরু করবে, তখন তুমি এই সার্চটা করবে। একদম তখন মনে হবে তোমার বাজেটের মধ্যে ফিটিং করাতে হবে, বা 3টে অ্যাক্টর আমি নিয়েছি, একজনকে এবার আমার নতুন কাউকে চান্স দিতে হবে, নইলে আমি বাজেটটা রাখতে পারবো না। এইগুলো তোমায় করতে হবে তখন। মানে অনেক সময়ই ধরো বিভিন্ন যে আজকাল বিভিন্ন ভাষার থেকে যে হিন্দিতে বলো, হিন্দিতেই বলবো, যে কাস্টিং হচ্ছে, হ্যাঁ, হঠাৎ করে বাংলায় অনেক প্রতিভা তৈরি হলো, আগে ছিল না এরকম তো নয়। একদমই, হ্যাঁ। বিভিন্ন কারণে হলো। তার একটা বড় কারণ হচ্ছে তুমি যদি ওইখানকার একজন অভিনেতাকে নাও, তাহলে ওইখানটায় তোমার টিকিট সেলটা খানিকটা গ্যারেন্টিড হবে, কারণ প্রত্যেকেই তার নিজের জায়গার একজন অভিনেতাকে দেখলে আলাদা করে একটু ইয়ে হবে। কাজেই দেখবে আজকাল কাস্টিংটাই এমন হওয়ার চেষ্টা করে, একজনকে নর্থ থেকে, একজনকে সাউথ থেকে, একজনকে ইয়ে করে সবকটা রিজিয়নের মোটামুটি মানে 1, 2, 3 এস্টাবলিশড অ্যাক্টর বা এইটাকে নিয়ে একটা যদি কম্বো করো, এবার তুমি নিজের জায়গা থেকে একটা হিরো রাখলে, হিরোইনটা রাখলে আবার অন্য জায়গা থেকে, এটা করে তোমার সব জায়গার মার্কেটটা তুমি একরকম ভাবে ধরে ফেললে। এটাকে একটা শব্দ দেওয়া হয়েছে, প্যান ইন্ডিয়া। হ্যাঁ, প্যান ইন্ডিয়া। তো প্যান ইন্ডিয়া একটা কারণে তৈরি হচ্ছে। 2 নম্বর হচ্ছে ওই বাজেটটা একজন এখানটায় এতটা নিচ্ছে, আরেক জায়গায় মনে হলো ওখানটা চেনা মুখটা দরকার নেই, এই ক্যারেক্টারটা দরকার হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, যা দরকার একে দেখে পয়সা ঢালবে, সেই হাউসগুলো ফাইন্যান্স পেয়ে গেছি, আমি প্রোডাকশন পেয়ে গেছি। এইখানটা সাপোর্টে আমার কতগুলো এমন জায়গা দরকার যারা চিড়ে রেখে দেবে কিন্তু চান্স পায়নি, তাদের মধ্যে সেই মানে খিদেটা থাকবে, তাদের মধ্যে সেই মানে ভয়ঙ্কর ব্লাস্টটা থাকবে, যে তারা বসে রয়েছে যে আমি তো পারি, আমাকে একটা চান্স দেওয়া হোক। তারা নিজেদের নিংড়ে দেবে, তারা একদম রক্ত দিয়ে ইয়ে করবে। তখন সেইগুলো কিছু মানুষ থাকে বা এই যে এজেন্সিগুলো থাকে, সেখান থেকে তখন ওই কাস্টিংটা ইয়ে করে, তাতে হচ্ছেও চমৎকার। সারা মানে কে কিসের জন্য হচ্ছে সেটা ভুলে যাও। সত্যি তো আমরা নানা রকম নতুন অভিনয় দেখতে পাচ্ছি, নতুন কাস্টিং দেখতে পাচ্ছি, নানা রকম যে কারণেই হোক, আলটিমেটলি যেটা তৈরি হচ্ছে সেটা তো চামুক তৈরি হচ্ছে। এখন আমরা যা দেখছি ধরো ওটিটিতে
এই অভিনয় তো আমরা আগে দেখিনি, মানে বোঝা যায় যে কয়েকটা জেনারেশন পেরিয়ে গেছে, মানে অভিনয়ের ধরন বলো, তার টেকিং বলো, পুরো 10-12 বছর অন্তর অন্তর না একবার করে ফিল্মটা বদলে যায়। রাইট 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 রাইট। সেটা এখন একদম, আর সারা পৃথিবী যেহেতু এখন ইন্টারনেটের জন্য তোমার কাঁধের ওপর এসে পড়েছে, তুমি একটা জাপানি ছবি একটা আঙুলের খোঁচায় দেখতে পাচ্ছ, তারপরেই হয়তো তুমি একটা ইথিওপিয়ার ছবি দেখছো। কোন ভাষার ছবি সেটা জরুরি নয়, একটা ভালো ছবি হলে ঠিক খবর ছড়িয়ে যাচ্ছে, ঠিক দেখছে, তারপরেই হলিউড বলো, অমুক বলো, তমুক বলো, সেই ডিরেক্টরকে তুলে আনার জন্যে বঙ্গিনহো তো তার আগে নিজের ছবি করেছেন, হলিউড তো তাকে একদম কাড়াকাড়ি করে নিয়ে এসে তারপরে তার পেছনে ওই ইনভেস্টটা করছে, তিনি তো তার আগে ওই বাজেটে করছেন না, কোরিয়ান ছবি রুল করছে এখন। সেই জায়গাগুলোর জন্য পৃথিবীটা খুলে যাচ্ছে, পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে, কাজে সেই কম্পিটিশনটা এখন অনেকের মধ্যে, কাজে যার কাছে ট্যালেন্ট থাকছে সে সেটা দেখানোর জায়গা পাচ্ছে, সেও দেখানোর জায়গা পাচ্ছে, আর অন্যেরা খুঁজছেও সেই লোকটাকে। এই ধরনের তোমার কি মনে হয়, তোমার মতে এই ধরনের কি কি ভালো কন্টেন্ট আছে যেটা আমাদের দেখা উচিত? না ওই রকম ভাবে মানে অজস্র আছে। আমি বেশিরভাগ একটা অদ্ভুত জিনিস হয় জানো তো, আজকাল বই পড়ে নাম মনে রাখতে পারি না, সিনেমা দেখে নাম মনে রাখতে পারি না। মানে আগে তো দেখতাম একটা কালে ভদ্রে, এখন মানে এই ধরো যখন কোভিডের সময় আমার বৌমামাই বলতো সকালবেলা 10টার সময় দইয়ের ফোঁটা দিয়ে ছবি দেখতে বসে যাই, দিনে 4-5টা করে ছবি দেখতাম। মানে ওই সময় থেকে শুরু করে আমি দেখেছিলাম, আমি একটা লিস্ট করেছিলাম, সেই লিস্টটা পুরো ফোন বদলাতে গিয়ে উড়ে গেল, 750 ছবি দেখেছিলাম। এবার 750 ছবি দেখে যেটা হলো, অনেক সময় মনে করতে পারছি না এই ছবিটা দেখেছি না তার ট্রেলার দেখেছি। এটা আমার সাথে হয়েছে। ছবিটা দেখে ভাবছি এটা কি দেখেছি বলে আবার একটু ফরওয়ার্ড করে দেখলাম, আবার একটু ফরওয়ার্ড করে দেখলাম। এবার একটা ছবি এমনিতেও অনেক সময় ওই রকম করে দেখছি যে ছবিটা আদৌ দেখার যোগ্য কিনা, এবার মনে করতে পারছি না যে ওটা কি আগের বারও ওভাবে দেখেছি নাকি সত্যি সত্যি ছবিটা দেখেছি। আবার আজকাল অনেক সময় নেটে আসে ছোট্ট করে বলে যায়, এবার বুঝতেই পারছি না যে ছবিটা দেখেছি কিনা, নাম মনে পড়ছে না, অ্যাক্টরের নাম জানি না, অমুক তমুক, ভালো লাগাটা রয়ে গেছে। তা এখন ওই ধরে নিয়েছি যে মাথায় ওইটুকু ডোপামিন বা সেরোটোনিন বেরোবে, সেই খুশিটাই আমার সম্পদ, সেই খুশিটাই আমার ভালো লাগা, আমার বেঁচে থাকার রসদ। তার বাইরে আমি এটার বিরাট কোনো সেই অভিধান হয়ে উঠতে পারবো না যে নাকি মুখে অজস্র রেফারেন্স দিয়ে সারাক্ষণ ধরে ছবি সম্বন্ধে আলোকিত করবে, এই অভিনয় দেখো, এই ছবি দেখো, ওই ইয়ে দেখো, সেই লোকটা আমি নই। আচ্ছা, খতম করনে সে পহলে উইল জাস্ট আস্ক হিম ওয়ান লাস্ট থিং। তুমি যে আমাদের স্টুডিওতে এখন এসছো, কোন সিনেমা বা কোন কন্টেন্টের জন্য তুমি এসছো একটু ক্যামেরায় বলো। হ্যাঁ, আমি 5 সেপ্টেম্বর রিলিজ করছে ঝড় বলে একটা ছবি, এবং এটা পুজোর আগে রিলিজ করছে, কাজে আমার ধারণা দুর্গাপুজোর আগে সবাই যেরকম শপিং করছে, যেরকম বিকেলে খাওয়া দাওয়া করছে, সেই একই রকম আনন্দ এবং খুশি নিয়ে পুজোর আগেই ছবিটা দেখে ফেলবে। রেডিও নেশা।